হ্যাঁ ভাইয়া, আজকে তো 6 তারিখ না, আজকে তো হচ্ছে মেবি হায়ার ম্যাথে ইয়া নিতে চাচ্ছিলেন, টেস্ট, ওটা কি আজকে নিবেন? আজকে হায়ার ম্যাথের ডেট দিছিলাম। হ্যাঁ, 6 তারিখ ছিল। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে ফিজিক্সের একটা টেস্ট বাকি, ওইটা নিয়ে নিব কিনা এটাই ভাবতেছি। হ্যাঁ ফিজিক্সের ভাইয়া, ওটা টেস্ট। একটু কালকে নেন, আমার ওখানটা একটু বাকি ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রুপে একটা অ্যানাউন্স করে দে যে ফিজিক্স পরীক্ষাটা আগামী কালকে হবে। আচ্ছা, আমরা তাহলে শুরু করব। আমি আমার গ্রুপে লাইভটাও দিয়ে রাখছি, একটু চেক করে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলেই শুরু করব। হ্যাঁ, এটাই থাক শুরুতে। সো দেখি সব ঠিকঠাক আছে কিনা। কোথায়? হ্যাঁ, টেস্ট, ওটা কি আজকে নিবেন? আজকে সব ঠিকঠাক, কথাবার্তা শোনা যাচ্ছে ঠিকঠাক। একটু সাউন্ডটা চেক করি, যদি সাউন্ড ঠিকঠাক থাকে তাহলে এই ক্লাস স্টার্ট করে দিব। টেস্ট, ওটা কি আজকে নিবেন? আজকে সব ঠিকঠাক, কথাবার্তা শোনা যাচ্ছে ঠিকঠাক। একটু সাউন্ডটা চেক করি, যদি সাউন্ড ঠিকঠাক থাকে তাহলে এই ক্লাস স্টার্ট করে দিব। আজকে সব ঠিকঠাক। হ্যাঁ, আই গেস সব কিছু ঠিকঠাক। ওকে, তো আমরা চলো শুরু করে দেই। এই কথা কম, কথা এখন বন্ধ, কথা এখন বন্ধ। এখন শুধু সবাই ক্লাস করবা, মনোযোগ দিয়ে ক্লাস করো। হ্যাঁ, সব ঠিকঠাক তো নাকি? এটা সব ঠিকঠাক থাকলে এটা ঠিকঠাক থাকবে না, এটা শয়তান, মায়ের হাড্ডি, মাইর দিতে হয়, বাড়ি দিলে ঠিক হয়ে যাবে। তাও ঠিক হয় না। হ্যাঁ, এখন ঠিক হয়েছে। হ্যাঁ, বুঝি নাই। আমি স্যার, আরেকজনকে। কি কি লাগবে আপনার? আপনার কি কি লাগবে? আমাদের রুম থেকে কি কি লাগবে? আচ্ছা, হ্যাঁ, একটা ঝাড়ু আর একটা বেলসা। ঠিক আছে, কবে লাগবে? এখন তো আমি ক্লাস নিচ্ছি, এখন তো দিতে পারবো না। কবে লাগবে? টাকা দিলে হবে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি অবস্থা! আর ছোটখাটো বলে আমাকে দেখে স্যারের মতন লাগে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, শুরু করি নাকি? তো তাপগতিবিদ্যার পর্ব 2-এ তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা তাপগতিবিদ্যার পর্ব 2-এ চলে আসছি। সো পর্ব 1-এ আমরা কি কি দেখছিলাম? আমরা হচ্ছে পর্ব 1-এ দেখেছিলাম হচ্ছে সিস্টেম, পরিবেশ, এরপর হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। হ্যাঁ, তো ওই জিনিসপাতিগুলো দেখছিলাম। এরপর আর কি কি দেখছিলাম বলো তো? স্থিরাঙ্ক কি পড়াইছিলাম? ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র পর্যন্ত পড়াইছিলাম, তাই না? তো আমি একটু দেখি কি কি। অভ্যন্তরীণ শক্তি পড়াইছিলাম। স্থির বিন্দু কি পড়াইছি? পানির ত্রৈধ বিন্দু পড়াইছি, পানির ত্রৈধ বিন্দু পড়াইছি। আজকে আমরা পড়বো হচ্ছে স্থির বিন্দু। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হলো স্থির বিন্দু। হ্যাঁ, আজকে আমরা স্থির বিন্দু নিয়ে কথাবার্তা বলবো। ওকে, আজকে আমরা স্থির বিন্দু নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, স্থির বিন্দু, প্রথমত স্থির বিন্দু জিনিসগুলো আসলে কি? তো প্রথমত তুমি মাথায় রাখবা, স্থির বিন্দু মানে হচ্ছে আসলে তাপমাত্রা। স্থির বিন্দু মানে কি? স্থির বিন্দু মানে হচ্ছে তাপমাত্রা। স্থির বিন্দু কি জিনিস বলো তো? স্থির বিন্দু হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, তো এই তাপমাত্রাগুলা, বিন্দুগুলো আসলে কি, পয়েন্টগুলো আসলে হচ্ছে তাপমাত্রা। তো এখন হচ্ছে স্থির বিন্দু আসলে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক। তাহলে খেয়াল করো, স্থির বিন্দু আসলে কয় প্রকার? স্থির বিন্দু হচ্ছে আসলে কয় প্রকার বলো? স্থির বিন্দু কয় প্রকার? স্থির বিন্দু হচ্ছে তোমার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার, আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো,
খেয়াল করো, একটা হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দুর আরেকটা নাম হলো কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। হ্যাঁ, স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আরেকটা হলো নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি নিম্ন স্থির বিন্দু। হ্যাঁ, নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু বা নিম্ন কি স্থিরাঙ্ক। তাহলে এই যে স্থির বিন্দু আমরা পড়ছি, স্থির বিন্দু কি? স্থির বিন্দু হচ্ছে আসলে এক ধরনের তাপমাত্রা। তো এখন কথা হচ্ছে এই যে ঊর্ধ্ব স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু, এই জিনিসগুলো কি? তো এখন আমরা সেগুলো নিয়ে জানবো যে হোয়াট ইজ ঊর্ধ্ব স্থিরাঙ্ক, হোয়াট ইজ নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমি সংজ্ঞাটা মুখে বলতেছি অ্যান্ড এখানে তোমাদেরকে জাস্ট লিখে দিব। তো নিম্ন স্থির বিন্দু, এইটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে আইস পয়েন্ট। এই নিম্ন স্থির বিন্দুর আরেকটা নাম কি? আরেকটা নাম হলো আইস পয়েন্ট। ওকে, নিম্ন স্থির বিন্দুর আরেকটা নাম হচ্ছে আইস পয়েন্ট, আর ঊর্ধ্ব স্থির বিন্দুর আরেকটা নাম হচ্ছে তোমার স্টিম পয়েন্ট। কি পয়েন্ট? স্টিম পয়েন্ট। আচ্ছা, তো নিম্ন স্থির বিন্দুতে মাথায় রাখবা যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ বিশুদ্ধ পানির সাথে কি থাকে? সাম্যাবস্থায় থাকে। তার মানে যে তাপমাত্রায় বরফ এবং পানি সাম্যাবস্থায় থাকবে সেটাই হলো নিম্ন স্থির বিন্দু। তাহলে একটু খেয়াল করো, এই যে এখানে নিম্ন স্থির বিন্দুতে কি বলতেছে? নিম্ন স্থির বিন্দুতে কি বলতেছে দেখো, নিম্ন স্থির বিন্দুতে বলতেছে বরফ এবং পানি কিসে থাকবে? বরফ এবং পানি সাম্যাবস্থায় থাকবে। এই যে বরফ এবং পানি, এটা হচ্ছে সাম্যাবস্থা। তো যে বিন্দুতে বরফ এবং পানি সাম্যাবস্থায় থাকে, তাহলে বলো কোন এমন একটা টেম্পারেচার যেখানে বরফ এবং পানি একই সাথে সাম্যাবস্থায় থাকতে পারে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অনলাইনে যারা আছো তোমাদেরকেও কিন্তু রেসপন্স করা লাগবে। তাহলে কোন বিন্দুতে বরফ আর পানি সাম্যাবস্থায় থাকে বলো তো? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাই না? তাহলে যে তাপমাত্রায় বরফ এবং পানি সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ বরফ গলে পানিতে পরিণত হয়, সেই তাপমাত্রাটাই হচ্ছে কি নিম্নস্থির বিন্দু বা আইস পয়েন্ট, বা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সবার ক্লিয়ার? এরপর হচ্ছে ঊর্ধ্বস্থির বিন্দু। ঊর্ধ্বস্থির বিন্দুতে কি হবে? পানি এবং বাষ্প সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে পানি এবং বাষ্প কোন তাপমাত্রায় সাম্যাবস্থায় থাকে বলো? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি এবং বাষ্প সাম্যাবস্থায় থাকে? কত ডিগ্রি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটে না? তাহলে পানি এবং বাষ্প, পানি ফুটেই তো বাষ্প হয়, তাই না? তাহলে এখানে কি কে কে সাম্যাবস্থায় থাকবে? যে তাপমাত্রায় পানি এবং বাষ্প। এইখানে হচ্ছে পানি, এই যে পানি এবং কে বাষ্প। তাহলে যে তাপমাত্রায় পানি এবং বাষ্প সাম্যাবস্থায় থাকবে সেটা হলো কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু। এবং এটা কত? এটা হচ্ছে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এইটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে ঊর্ধ্ব স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্টিম পয়েন্ট হইতেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, নিম্ন স্থির বিন্দু নিম্ন স্থিরাঙ্ক বা আইস পয়েন্ট হইতেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটুকু তো ক্লিয়ার? অ্যান্ড এই যে ঊর্ধ্ব স্থির বিন্দু এটাও দেখতেছে একটা টেম্পারেচার, নিম্ন স্থির বিন্দু এটাও দেখতেছে একটা টেম্পারেচার। তো সেই কারণে আমি বলছিলাম যে স্থির বিন্দু আসলে একটা তাপমাত্রা, একটা টেম্পারেচার। এখন দেখো ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর মধ্যে তাপমাত্রা ডেফিনেটলি পার্থক্য আছে, তাই না? সো তাপমাত্রার এই পার্থক্যটাকে বলা হয় মৌলিক ব্যবধান। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমরা এখন আরেকটা টার্ম লিখবো, সেটা হচ্ছে কি মৌলিক ব্যবধান। আমরা আরেকটা টার্ম লিখবো এখন, সেটার নাম কি? টার্মটার নাম হলো মৌলিক ব্যবধান। এই যে দেখো মৌলিক ব্যবধান কি জিনিস? মৌলিক ব্যবধান। ওকে, তাহলে মৌলিক ব্যবধান জিনিসটা কি? তো মৌলিক ব্যবধান হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু ও নিম্ন স্থির বিন্দুর মধ্যে কিসের পার্থক্য? তাপমাত্রার পার্থক্য। তাহলে ঊর্ধ্বস্থির বিন্দু আর নিম্নস্থির বিন্দুর মধ্যে যে তাপমাত্রার পার্থক্য, এটাকে কি বলে? এটাকেই মৌলিক ব্যবধান বলে। তো আমি আশা করব তোমরা সবাই এইটুক পর্যন্ত সবাই ঠিকঠাক মতন বুঝতে পারছো। তাহলে মৌলিক ব্যবধান জিনিসটা কি? ঊর্ধ্বস্থির বিন্দু আর নিম্নস্থির বিন্দুর মধ্যে যে তাপমাত্রার পার্থক্য, এটাই মৌলিক ব্যবধান। এখন আমরা একটু দেখব যে
তিনটা স্কেলের ক্ষেত্রে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। ওকে, তো এখন খেয়াল করো, একটা হচ্ছে এই যে এখানে আমি লিখলাম নিম্ন স্থির বিন্দু, এই যে এখানে লিখলাম আমি নিম্ন স্থিরাঙ্ক লিখলাম, হ্যাঁ নিম্ন স্থিরাঙ্ক, এইখানে আমি লিখলাম ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর এইখানে লিখলাম হচ্ছে মৌলিক ব্যবধান। ঠিক আছে, এই যে নিম্ন স্থিরাঙ্ক, এরপর হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এরপর হচ্ছে কি মৌলিক ব্যবধান। তো খেয়াল করো, আমরা এখন স্কেল নিব। একটা হচ্ছে সেলসিয়াস, হ্যাঁ তিনটা স্কেলের জন্য আমরা দেখব। একটা হচ্ছে সেলসিয়াস, নাম্বার 1 সেলসিয়াস, নাম্বার 2 হচ্ছে কেলভিন, নাম্বার 2 হচ্ছে কি কেলভিন, আর নাম্বার 3 হচ্ছে কি ফারেনহাইট। তাহলে বলো সেলসিয়াস স্কেলে আমরা একটু আগে দেখলাম না, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বলো নিম্ন স্থিরাঙ্ক কত? সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মৌলিক ব্যবধান কত? 100 - 0, তার মানে কত? মৌলিক ব্যবধান কত? 100। কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন? 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 273 কেলভিন। তাহলে এটা হচ্ছে কত? 273। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373। কত? 373 কেলভিন। এই যেগুলো হচ্ছে কেলভিন। আর মৌলিক ব্যবধান কত? মৌলিক ব্যবধানটা হচ্ছে 100। এরপর ফারেনহাইট, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত? 212 ডিগ্রি ফারেনহাইট, মৌলিক ব্যবধান কত? 180। সো দ্যাটস অল। এই হচ্ছে আমাদের স্থির বিন্দুগুলোর মধ্যে সম্পর্ক। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার সবার? কথা বলে না কেউ। কথা বলে জানান দিতে হবে এটা। আচ্ছা, কোনো সমস্যা নেই, শুধু এই পেজটাই পড়াইছি বাবা। এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, কোনো সমস্যা নেই। একটু আগেই শুরু করছি, 4টার একটু আগেই শুরু করছি। ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এর পরের স্লাইডে যাব। হ্যাঁ, যেটা আবার সমস্যা। হ্যাঁ, তো এখন হচ্ছে এক স্থির বিন্দু নীতি। আমরা এখন এক স্থির বিন্দু নীতি দেখব, এক স্থির বিন্দু নীতি। তো এক স্থির বিন্দু নীতির জন্য আমাদের দুইটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। একটা হচ্ছে ত্রৈধ বিন্দু, হ্যাঁ ত্রৈধ বিন্দু সম্পর্কে তো আমরা জানি, আইডিয়া তো জানি। আর একটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। তো আমরা লাস্ট ক্লাসে ত্রৈধ বিন্দুও পড়াইছি, আমরা লাস্ট ক্লাসে উষ্ণতামিতি ধর্ম পড়াইছি কিনা? পড়াইছি। তো এখন কথা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম কি ছিল? উষ্ণতার পরিবর্তনে পদার্থে যে সকল ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, মানে তাপমাত্রার পরিবর্তনে পদার্থে যে সকল ধর্মের পরিবর্তন ঘটে। তাহলে বলো তো তাপমাত্রার পরিবর্তনে পদার্থের এমন কি কি ধর্ম আছে যেগুলোর পরিবর্তন ঘটে? যেমন তাপমাত্রার পরিবর্তনে আমরা সবাই জানি যে পদার্থের রোধের পরিবর্তন ঘটে, দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, আরো অনেক কিছুর পরিবর্তন ঘটে। তাহলে উষ্ণতামিতি ধর্ম কোনগুলা? উষ্ণতার পরিবর্তনে পদার্থের যে সকল ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে সেগুলা। আর তাপমাত্রা বা উষ্ণতা। এখন কথা হচ্ছে আমাদের এই যে এক স্থির বিন্দু নীতি, এটা কেন, বা এক স্থির বিন্দু নীতিতে অ্যাকচুয়ালি কি করা হয়, আমরা সেই জিনিসটাই দেখবো যে এক স্থির বিন্দু নীতিতে আসলে কি করা হয়। তো আমরা এখন যে এক স্থির বিন্দু নীতি পড়তেছি, এরপর আমরা দ্বিস্থির বিন্দু নীতি পড়বো, এগুলাতে আসলে কি করা হবে। তো এটা পড়ার আগে তোমাদেরকে একটু বলে রাখি, যেহেতু এই বছর কোয়েশ্চেন খুব একটা সহজ হবে না, এইটুকু শিওর থাকো। তো সেহেতু আমরা আইডিয়া করতে পারি গতানুগতিক ধারার বাইরে গিয়ে যদি কোয়েশ্চেন করে তাহলে কিন্তু এই টপিকগুলো একদম কি হট টপিক। এক স্থির বিন্দু নীতি দিয়ে তাপমাত্রা বাইর করা, দ্বিস্থির বিন্দু নীতি দিয়ে তাপমাত্রা বাইর করা, এগুলো হচ্ছে একদম কি টপিক, মানে কোয়েশ্চেন করার মোক্ষম টপিক আর কি। তো এই যে আমরা এক স্থির বিন্দু নীতি বা দ্বিস্থির বিন্দু নীতি পড়াচ্ছি, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি করে? তাপমাত্রা পরিমাপের বিভিন্ন প্যারামিটার। ঠিক আছে, মনে করো তাপমাত্রা পরিমাপের তো বিভিন্ন ধরনের উপায় আছে, থার্মোমিটার দিয়ে। তো এখন থার্মোমিটারটা আসছে কোত্থেকে? তো এটার জন্য বিজ্ঞানীরা কিছু প্রিন্সিপাল সেট করছিল, কিছু নীতি আবিষ্কার করছিল। তো সেই নীতিগুলোকে বলা হচ্ছে এক স্থির বিন্দু নীতি, একটা ফিক্সড পয়েন্ট দিয়ে তাপমাত্রা বের করা। দ্বিস্থির বিন্দু নীতি, দুইটা ফিক্সড পয়েন্ট ধরে কি করা? তাপমাত্রা বের করা। এগুলাই হচ্ছে কি? বিন্দু নীতি। তো এখন চলো
আমরা এক স্থির বিন্দু নীতিতে কি দেখব? এক স্থির বিন্দু নীতিতে দেখব হচ্ছে একটা তাপমাত্রা দিয়ে কাজ। এক স্থির বিন্দু নীতিতে কয়টা তাপমাত্রা দিয়ে আমরা কাজ করব? একটা তাপমাত্রা দিয়ে কাজ করব। আর দ্বিস্থির বিন্দু নীতিতে আমরা দুইটা তাপমাত্রা দিয়ে কাজ করব। আচ্ছা, তো এই নীতিগুলার মূল কথা কি জানো? এক স্থির বিন্দু নীতির মূল নীতি হচ্ছে উষ্ণতা এবং উষ্ণতামিতি ধর্ম পরস্পর সমানুপাতিক। যদি তুমি উষ্ণতা বাড়াও তাহলে উষ্ণতামিতিক ধর্ম বাড়বে, যদি তুমি উষ্ণতা কমাও তাহলে উষ্ণতামিতিক ধর্ম কমবে। তাহলে এই নীতির মূল কথাটা কি? এই যে এক স্থির বিন্দু নীতি, এটার মূল কথা হলো উষ্ণতা এবং উষ্ণতামিতিক ধর্ম পরস্পর সমানুপাতিক। তাহলে আমি এই এক স্থির বিন্দু নীতির মূল কথাটা লিখে দিচ্ছি। মূল কথা, এক স্থির বিন্দু নীতির মূল কথা হচ্ছে উষ্ণতা। হ্যাঁ, উষ্ণতা মানে কি? তাপমাত্রা। উষ্ণতা এবং উষ্ণতামিতি ধর্ম, উষ্ণতা এবং উষ্ণতামিতি ধর্ম, উষ্ণতা এবং উষ্ণতামিতি ধর্ম পরস্পর কেমন? পরস্পর সমানুপাতিক। উষ্ণতা এবং উষ্ণতামিতি ধর্ম পরস্পর কেমন বলতো? উষ্ণতা এবং উষ্ণতামিতি ধর্ম পরস্পর সমানুপাতিক। ওকে, উষ্ণতা এবং উষ্ণতামিতি ধর্ম হচ্ছে পরস্পর সমানুপাতিক। এটাই হলো বিন্দু নীতির কি কথা? সার কথা বা মূল কথা। তাহলে এখন খেয়াল করো, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? উষ্ণতা সমানুপাতিক কি? উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে, তাহলে এক স্থির বিন্দু নীতির মূল কথা হচ্ছে উষ্ণতা আর উষ্ণতামিতিক ধর্ম পরস্পর সমানুপাতিক। মনে করো এখন কেস ওয়ান। ওকে, মনে করো আমাদের কেস ওয়ান। তো কেস ওয়ানে একটু খেয়াল করলে দেখো, আমাদের মনে করো একটা নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে টি, ওই তাপমাত্রায় উষ্ণতামিতি ধর্ম হচ্ছে মনে করো এক্স। আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা মনে করো টি, আর ওই তাপমাত্রায় আমার উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এক্স। তাহলে কি? টি সমানুপাতিক এক্স, তাই না? আচ্ছা, এবার আমরা এখন কেস টুতে যাব। কেস টু, এবার আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে মনে করো ত্রৈধবিন্দুর তাপমাত্রা। আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে কি? ত্রৈধবিন্দুর তাপমাত্রা। এই যে টিআর মানে হচ্ছে ট্রিপল পয়েন্ট, রাইট? এই যে টি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং ওই তাপমাত্রায় আমার উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এক্স। এখন আমার ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে টিআর মানে ট্রিপল পয়েন্ট, ত্রৈধবিন্দুর তাপমাত্রা, এবং ওই ত্রৈধবিন্দুর তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে মনে করো কি? এক্স টিআর। এইটুক বুঝতে পারছো? এইটুকু আশা করি বুঝতে পারছো। এখন এই যে এইখান থেকে আমার বিষয়টা কি দাঁড়ায় দেখো, এইখান থেকে দাঁড়ায় টি বাই এক্স সমান কনস্ট্যান্ট, তাই না? এবং এইখান থেকে দাঁড়ায় টিআর বাই এক্স টিআর সমান কি? কনস্ট্যান্ট। এইটুক বুঝছো কিনা সবাই? সবাইকে এইটুক বুঝতে পারছো? এইটুক আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমার একটু খেয়াল করে দেখো, যদি এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দেই, ওকে, আমরা যদি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দেই এবং এটাকে আমরা যদি ইকুয়েশন নাম্বার 2 দেই, 1 এবং 2 যদি কম্বাইন্ড করি, ঠিক আছে, তো 1 ও 2 হতে আমরা কি পাই দেখো? 1 ও 2 হতে আমরা কি পাবো বলো তো? 1 ও 2 হতে আমরা পাবো টি বাই এক্স সমান, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি। তাহলে আমরা কি পাবো? আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে টি বাই এক্স সমান টিআর ডিভাইডেড বাই কত? নিশ্চয়ই এক্স টিআর, তাই না? তো আমাদের এই টিআরটা কত? এই যে টিআর মানে ত্রৈধবিন্দুর তাপমাত্রাটা কত? গত ক্লাসে পড়াইছিলাম 273 কত? 16 না? ত্রৈধবিন্দুর তাপমাত্রাটা হচ্ছে 273.16। তাহলে এখান থেকে আমরা দেখো টি হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং এক্স হচ্ছে কি? ওই তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম। টিআর হচ্ছে ত্রৈধবিন্দুর তাপমাত্রা এবং এক্স টিআর হচ্ছে ত্রৈধবিন্দুর তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম, ঠিক আছে? তাহলে এখানে আমি পরিচয়গুলোও লিখে দিতে পারি।
এই টি হচ্ছে এখানে কি, টি হচ্ছে নির্দিষ্ট কি তাপমাত্রা, নির্দিষ্ট কি তাপমাত্রা, এবং এক্স হচ্ছে ওই তাপমাত্রায় উষ্ণতা মিতি ধর্ম। ওকে, আর টি টিআর এটা হইল ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, তাই না? ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, এবং এক্স টিআর হচ্ছে ওই তাপমাত্রায়, বা ওই তাপমাত্রায় না লিখে সরাসরি আমি ত্রৈধ বিন্দুর তাপমাত্রাতেই লিখি, ত্রৈধ বিন্দুর তাপমাত্রায় কি ধর্ম, উষ্ণতা মিতি ধর্ম। বুঝা গেছে সবাই? প্যারামিটারগুলো সবাই বুঝতে পারছি? তো এই প্যারামিটারগুলা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তো এই যে আমরা এই ফরম্যাটটা বিল্ড করলাম, এই ফরম্যাট দিয়ে আমরা কি বের করতে পারি, এই ফরম্যাটটা দিয়ে আমরা চাইলে টি বের করতে পারি। তাহলে সুতরাং টি সমান কি দাঁড়ায় দেখো, টি সমান হচ্ছে টি টিআর ডিভাইডেড বাই এক্স টিআর ইন্টু কত, এক্স। অথবা তুমি চাইলে আরো সাদা লিখতে পারো যে টি সমান এক্স বাই এক্স টিআর, এক্স বাই এক্স টিআর ইন্টু টি টিআর। তো এইভাবে তুমি চাইলে সূত্রটাকে কি করতে পারো, সাজাতে পারো। তাহলে দেখো এখানে আমরা একটা স্থির বিন্দু নিছি, যেটা হচ্ছে ত্রৈধ বিন্দুর তাপমাত্রা এবং তার উষ্ণতামিতিক ধর্মের সম্পর্কটা দিয়ে আমরা কি করে ফেলতে পারি, আমরা তাপমাত্রাটা বের করতে পারি। এভাবেই একই স্থির বিন্দু নীতিতে একটা তাপমাত্রা দিয়ে কাজ করে আমরা কি করতে পারলাম, তাপমাত্রা বের করতে পারলাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে একই স্থির বিন্দু নীতি। তো একই স্থির বিন্দু নীতিতে মূল কথাটা কি ছিল, একই স্থির বিন্দু নীতির মূল কথাটা ছিল যে উষ্ণতা এবং উষ্ণতামিতি ধর্ম পরস্পর সমানুপাতিক। মানে তাপমাত্রা বাড়লে তাপমিতিক ধর্মগুলাও বাড়বে, তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বাড়ে, রোধ বাড়ে, তাই না? যেখানে তাপমাত্রাটা তাপমাত্রা আর রোধ দৈর্ঘ্য এগুলো হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে সকল ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে উষ্ণতামিতি ধর্ম, রোধ, এরপর হচ্ছে দৈর্ঘ্য, এই জিনিসপাতিগুলা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। বুঝছো? তাহলে এগুলাই হচ্ছে উষ্ণতামিতি ধর্ম, আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে একই স্থির বিন্দু নীতি, সবাই বুঝছো না তোমরা? তো এখন আমরা এটা খুবই ইম্পর্টেন্ট, এখন আমরা যাব হচ্ছে দ্বিস্থির বিন্দু নীতি। তো একই স্থির বিন্দু নীতিতে ছিল উষ্ণতা এবং উষ্ণতামিতি ধর্ম পরস্পর সমানুপাতিক। এখন যেহেতু দ্বিস্থির বিন্দু নীতি, দুইটা তাপমাত্রা আসবে, তাহলে দুইটা তাপমাত্রা আসলে দুইটা তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকবে না, তাপমাত্রার পার্থক্য। তো দুইটা তাপমাত্রায় আবার দুইটা উষ্ণতামিতি ধর্ম থাকবে কিনা, ইয়েস অর নো? দুইটা তাপমাত্রায় দুইটা উষ্ণতামিতি ধর্ম থাকবে। তো দুইটা উষ্ণতামিতি ধর্ম থাকলে ওই দুইটা উষ্ণতামিতি ধর্মের মধ্যে পার্থক্য থাকবে। তাহলে একই স্থির বিন্দু নীতিতে উষ্ণতা এবং উষ্ণতামিতি ধর্ম যদি পরস্পর সমানুপাতিক হয়, দ্বিস্থির বিন্দু নীতিতে উষ্ণতার পরিবর্তন এবং উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনটা পরস্পর সমানুপাতিক। পরিবর্তন কেন আসছে? কারণ দুইটা বিন্দু, তার দুইটা বিন্দুর মধ্যে ডেফিনেটলি কি থাকবে, পরিবর্তন অবশ্যই থাকবে। তাহলে এই দ্বিস্থির বিন্দু নীতির মূল কথাটা কি দেখো, দ্বিস্থির বিন্দু নীতির মূল কথা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এবং উষ্ণতার পরিবর্তন। দেখো, উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন এবং উষ্ণতামিতি ধর্মের পরিবর্তন, উষ্ণতা মিতিক ধর্মের পরিবর্তন পরস্পর কেমন, সমানুপাতিক। ঠিক আছে, এটাই হচ্ছে দ্বিস্থির বিন্দু নীতির মূল কথা। উষ্ণতার পরিবর্তন এবং উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনটাও পরস্পর সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই দেখো, এখান থেকে আমরা দেখতে পাই যে সুতরাং উষ্ণতার পরিবর্তন
সমানুপাতিক কি? উষ্ণতা মিতিক ধর্মের কি? পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন সমানুপাতিক কিসের পরিবর্তন? উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন। বুঝতে পারছো? এখন খেয়াল করো, আমার মনে করো আমি এখানে কয়েকটা তাপমাত্রা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো একটা মনে করো, এই যে মনে করো থিটা আইস, আর একটা হচ্ছে থিটা স্টিম, আর একটা হচ্ছে মনে করো থিটা। কয়টা তাপমাত্রা নিলাম এখানে আমি? মানে আমি বেসিক্যালি এখানে একটা তাপমাত্রা নিচ্ছি থিটা আইস মানে বরফ বিন্দু, আরেকটা তাপমাত্রা নিলাম থিটা স্টিম মানে বাষ্প বিন্দু বা ঊর্ধ্বস্থির বিন্দু, ওকে, বা স্টিম বিন্দু, আরেকটা হচ্ছে থিটা নর্মাল একটা টেম্পারেচার। এখন খেয়াল করো, এখন হচ্ছে এই থিটা আইসে উষ্ণতামিতিক ধর্ম মনে করো এক্স আইস, মনে করো থিটা আইস মানে আইস টেম্পারেচারে উষ্ণতামিতিক ধর্ম মনে করো এক্স আইস। আবার থিটা স্টিমের উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে মনে করো এক্স কত, এক্স স্টিম। আবার থিটাতে তাপমাত্রা উষ্ণতামিতিক থিটা তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে কি, এক্স। তো এই পাশে সবগুলো আমি তাপমাত্রা লিখলাম এবং এই পাশে আমি সব তাপমাত্রায় তাপমিতিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্ম লিখলাম। বুঝতে পারছো? ক্লিয়ার? এটুক পর্যন্ত আশা করি বুঝে গেছে। আচ্ছা, এখন আমাদের একটা বিন্দু, একটা স্থির বিন্দু ধরতেছি থিটা আইস এবং আরেকটা স্থির বিন্দু ধরতেছি থিটা স্টিম, মানে 0 থেকে 100। অ্যান্ড আমাদের এই থিটার প্লেসমেন্টটা হচ্ছে এই থিটা আইস এবং থিটা স্টিমের মাঝামাঝি, ঠিক আছে? তাহলে এই তিনটা টেম্পারেচারের মধ্যে আমাদের একটা সুন্দর প্যাটার্ন আছে। থিটা তাপমাত্রাটা কি দেখো, এটা কিন্তু সেন্টিগ্রেড স্কেল, তাই না? তো একটা স্কেলের লোয়েস্ট পয়েন্ট যদি 0 হয়, হাইয়েস্ট পয়েন্ট যদি হয় 100, বা একটা সেন্টিগ্রেড স্কেলের লোয়েস্ট পয়েন্ট বা নিম্নস্থির বিন্দু যদি থিটা আইস হয় এবং ঊর্ধ্বস্থির বিন্দু যদি থিটা স্টিম হয়, এই দুইটা বিন্দু দিয়ে আমি যদি মাঝখানের কোনো একটা টেম্পারেচার থিটা বের করতে চাই, তাহলে এই থিটার মান নিশ্চয়ই থিটা আইস থেকে বড় এবং থিটা স্টিম থেকে ছোট। সবার ক্লিয়ার? তোমরা বুঝছো? তাহলে এখানে একটা সুন্দর প্যাটার্ন হচ্ছে থিটা আইস, এখানে আমাদের একটা সুন্দর প্যাটার্ন কি, এখানে আমাদের একটা সুন্দর প্যাটার্ন হচ্ছে থিটা আইস আর মাঝখানে থাকবে থিটা, আর একটা হচ্ছে কি থিটা স্টিম, তাই না? তো প্যাটার্নটা হবে কেমন, এই যে এমন, তাই তো? আমাদের এখানের প্যাটার্নটা হবে কিরকম? আমাদের এখানে প্যাটার্নটা হবে এই রকম, ওকে? তো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। তো এই জিনিসটা যদি বুঝতে পারো, এখন আমাদের এই যে এখানে একটা আমরা ফরম্যাট লিখলাম, এই যে উষ্ণতার পরিবর্তন আর উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন পরস্পর সমানুপাতিক। তো এই জিনিসটা নিয়ে আমরা এখন কাজ করব। আমরা এই থিটার সাথে থিটা আইসের কাজ করব, থিটা আইসের সাথে থিটা স্টিমের কাজ করব, ঠিক আছে? তো একটু মনোযোগ দাও। তাহলে আমরা এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার এবং এটাকে দিলাম ধরো 3 নাম্বার। তো ফার্স্টে আমরা থিটা এবং থিটা আইস নিয়ে কাজ করি। তাহলে এই যে এই মনে করো এটা দিলাম 1 নাম্বার সমীকরণ। তাহলে একটু খেয়াল করো, অ্যাকর্ডিং টু ইকুয়েশন নাম্বার 1, অ্যাকর্ডিং টু ইকুয়েশন নং 1, অ্যাকর্ডিং টু ইকুয়েশন নাম্বার 1 আমরা কি, আচ্ছা এটা দরকার নাই, আমরা দেখো তো উষ্ণতার পরিবর্তন। তো মনে করো আমরা যদি এখন থিটা আইস এবং থিটা নিয়ে কাজ করি, এই ক্ষেত্রে আমার উষ্ণতার পরিবর্তন কত হবে বলো তো? এই ক্ষেত্রে আমার উষ্ণতার পরিবর্তন হবে থিটা মাইনাস থিটা আইস না, কারণ আইস তো ছোট থিটা থেকে, রাইট? তাহলে আমরা যদি 1 এবং 3 নিয়ে কাজ করি, তাদের মধ্যে তাপমাত্রার পরিবর্তন কত? থিটা মাইনাস থিটা আইস সমানুপাতিক। তাহলে কি বলছে? উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন। তাহলে থিটাতে উষ্ণতামিতিক ধর্ম এক্স, থিটা আইসে উষ্ণতামিতিক ধর্ম এক্স আইস। তাহলে থিটা মাইনাস থিটা আইস মানে উষ্ণতার পরিবর্তন সমানুপাতিক উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার সবার? ওকে, তো এইটা আশা করব ক্লিয়ার। এখন দেখো তো এটা যদি ক্লিয়ার হয়, এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং থিটা মাইনাস থিটা আইস সমান ধ্রুবক ইন্টু
এক্স মাইনাস এক্স আইস। ওকে, তো এইটা লিখলাম অ্যান্ড এটাকে আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এটাকে আমরা কি দিব? এটাকে আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এরপর আসো আবার আমরা যদি 1 আর 3 নিয়ে কাজ করি, 1 আর 2 নিয়ে কাজ করি, তাহলে আইস এবং স্টিমের মধ্যে কে বড়? স্টিম বড়। তাহলে দেখো আবার থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ প্রপোর্শনাল টু এক্স স্টিম মাইনাস এক্স আইস। এটা কি লিখতে পারি না? পারি। তো সুতরাং থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান আবার কি? আবার ধ্রুবক ইন্টু এক্স স্টিম মাইনাস এক্স আইস। লিখতে পারি না? পারি। এইটাকে দিতে পারি ইকুয়েশন নাম্বার কত? 2। এইটাকে দিলাম আমরা ইকুয়েশন নাম্বার কত? 2। তো এখন আমরা দেখো কি করব? 1/2 করব। কি করব? 1/2 করব। তো 1/2 যদি করি তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়? 1/2 করলে আমাদের দাঁড়ায় থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান ধ্রুবক ধ্রুবক কাটা যায়, এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো এখন কথা হচ্ছে আমরা সবাই একটা জিনিস কিন্তু এই জায়গাগুলো থেকে জানি যে আমাদের এই জিনিসটা জানতে হবে যে আমাদের থিটা আইস কত, মানে বরফ বিন্দু কত। আমাদের থিটা আইস হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর থিটা স্টিম কত? আমাদের থিটা স্টিম হচ্ছে আমাদের কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এই ভ্যালুগুলো কিন্তু আমাদের জানার কথা, তাই না? তো এগুলো যদি আমরা জানি, এগুলো আমরা যদি এখানে বসাই, তাহলে দেখো থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই কত? 100 মাইনাস 0 না, ইজ ইকুয়াল এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো এইখান থেকে দেখো, এইখান থেকে আমরা থিটার মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি একটু খেয়াল করো। এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু কত? 100। তাহলে এই যে দেখো আমাদের দুইটা স্থির বিন্দুর সাহায্যে আমরা থিটার মানটা কি করলাম? বের করলাম। তো এইভাবে দ্বিস্থির বিন্দু নীতি অনুযায়ী আমরা কি করতে পারি? দুইটা তাপমাত্রাকে ফিক্স রেখে এভাবেও আমরা তাপমাত্রা বের করতে পারি। তো আমরা আগের স্লাইডে কি দেখছিলাম? একটা স্থির বিন্দুকে, মানে পানির ত্রৈধ বিন্দুকে স্থির বিন্দু ধরে তাপমাত্রা বের করেছিলাম। এখন আমরা কাকে? এক্স থিটা আইস এবং থিটা স্টিমকে ফিক্স রেখে কি করলাম? তাপমাত্রা বের করলাম। সো এক স্থির বিন্দু নীতিতেও তাপমাত্রা বের করা যায় এবং দ্বিস্থির বিন্দু নীতিতেও তাপমাত্রা বের করা যায়। সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? সবার ক্লিয়ার? অনলাইন জান্নাতি, মাহিরাল আমিসা, মালিহা, তিশা, নুসরাত, সুশান্ত, তাওসিন, বুঝছো? আচ্ছা, তো আশা করবো বুঝতে পারছো। অলরাইট, তো এগুলো যদি বুঝতে পারো, এখন আমরা দ্বিস্থির বিন্দু নীতি শেষ, দ্বিস্থির বিন্দু নীতি ডান। এখন হচ্ছে তাপগতীয় স্কেল ও তাদের মধ্যে সম্পর্ক। অলরেডি আমরা তাপগতীয় স্কেল সম্পর্কে জেনে ফেলছি যে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেল। তো আজকে আমরা তাদের মধ্যে সম্পর্ক দেখবো এবং দেখবো যে তোমরা কিভাবে নিজেদের একটা স্কেল বানাইতে পারবা। তো সেই জিনিসটাই আমরা এখন দেখবো আর কি। হ্যাঁ, তো মনোযোগ দাও, দেখো। তো আমরা তাপগতীয় স্কেলগুলোর মধ্যে সম্পর্ক দেখব। তাপগতীয় স্কেল কি কি সেটা আমরা অলরেডি জেনে ফেলছি। এখন আমরা বেসিক্যালি তাপগতীয় স্কেলগুলোর মধ্যে কি দেখব? সম্পর্ক দেখব। তো আমি এই জায়গাতে 3টা স্কেল রাখবো। কয়টা স্কেল রাখবো? 3টা স্কেল রাখবো। একটু খেয়াল করো, আমি এই জায়গাতে 3টা স্কেল রাখতেছি। তো মনে করো একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আরেকটা হচ্ছে কেলভিন স্কেল, আরেকটা হচ্ছে মনে করো ফারেনহাইট স্কেল। ওকে, তো মনোযোগ দাও। তো দেখো, এটা হচ্ছে আমার সেলসিয়াস, এটা হচ্ছে সেলসিয়াস, এটা হইতেছে কি? কেলভিন, এবং এটা হচ্ছে কি?
ফারেনহাইট। ঠিক আছে, তাহলে দেখো এখন সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? 273 কেলভিন। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373 কেলভিন। ওকে, আর ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে এই জায়গাতে মৌলিক ব্যবধান কত বলো তো? এই জায়গার মৌলিক ব্যবধান হইতেছে তোমার কত? এটা মৌলিক ব্যবধানকে আমি ডিসি লিখলাম, ডিসি। তো ডিসি সমান কত? তো এই জায়গার মৌলিক ব্যবধান হচ্ছে কত? 100। আচ্ছা, আমি ডিসি না লিখি, মানে আমার এই জায়গার মৌলিক ব্যবধান হচ্ছে 100, এই জায়গার মৌলিক ব্যবধান 100, এই জায়গার মৌলিক ব্যবধান 180। ডিসি ডিসি আপাতত এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি। এই পুরো স্কেলটার দৈর্ঘ্য হচ্ছে মনে করো ডিসি, এটার পুরোটার দৈর্ঘ্য হচ্ছে কত? ডিকে। আর এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে কত? ডিএফ। ঠিক আছে, তো আমরা এভাবে তিনটা স্কেল বসালাম। এখন মনে করো এই তিনটা স্কেল দিয়ে তোমাকে একই একটা বস্তুর তাপমাত্রা মাপতে বলা হয়েছে। তো মনে করো তোমাকে কি করলো, তোমাকে মনে করো এই যে এক বাটি কি দিল, এক বাটি পানি দিল। হ্যাঁ, এটা একটা বাটি দিল, এন্ড এখানে মনে করো কি আছে? পানি আছে। প্রথমত বুঝতে হবে এখানে তিনটা স্কেলের কি সাইজ একই না। তার মানে আমরা প্রথমত লিখে ফেলতে পারি ডিসি সমান ডিকে সমান কত? ডিএফ। কোনো সন্দেহ আছে? ডিসি সমান ডিকে সমান কত? ডিএফ, কারণ তিনটা স্কেলের সাইজ একই, তাই না? ডিসি সমান ডিকে সমান ডিএফ। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। এখন তিনটা স্কেল দিয়েই যখন তোমাকে একটা নির্দিষ্ট পানির তাপমাত্রা, মানে একই পদার্থের তাপমাত্রা বা একই অবজেক্টের তাপমাত্রা মাপতে বলা হচ্ছে, তাহলে এই স্কেলেও তাপমাত্রা যতটুকু দিবে, এই স্কেলেও তাপমাত্রা তাই দিবে। মানে এই পানির তাপমাত্রা তিনটা স্কেলে একই দিবে না? একই দিবে, কিন্তু সেলসিয়াস সেলসিয়াসে মান দিবে, কেলভিন কেলভিনে মান দিবে, ফারেনহাইট ফারেনহাইটে মান দিবে, তাই না? পানি তো একটাই, অবজেক্ট একটাই, তিনটা আলাদা স্কেল, কিন্তু মাপতেছে একটাই অবজেক্ট। তাহলে একই অবজেক্টের তাপমাত্রা তো তিনটা স্কেলে ভিন্ন হইতে পারে না, হবে একই, কিন্তু সেলসিয়াসে সেলসিয়াসের মতন মান দিবে, কেলভিনে কেলভিনের মতন মান দিবে, ফারেনহাইটে কি ফারেনহাইটের মতন মান দিবে। এটুকু ক্লিয়ার? এটুকু আশা করি ক্লিয়ার। কিন্তু এখানে একটা কমন জিনিস মাথায় রাখতে হবে, তিনটা স্কেলের সাইজ যেহেতু একই, এখান থেকে মনে করো সেলসিয়াস স্কেল তুমি এখানে ডুবাইছো, তাহলে সেলসিয়াস স্কেলের রিডিংটা বাড়বে না? 0 থেকে বাড়বে না? তাহলে মনে করো এই যে সেলসিয়াস স্কেল রিডিং দিল এতটুকু। ওকে, সেলসিয়াস স্কেল কতটুকু রিডিং দিল? এই যে এতটুকু পরিমাণ উঠলো। তাহলে কি পরিমাণ উঠছে? ধরে নিলাম সেলসিয়াস স্কেল উঠছে এক্স সি পরিমাণ উঠছে, এবং সেলসিয়াসে যে ভ্যালুটা দিছে এই বিন্দুতে সেই ভ্যালুটা হচ্ছে কত? এই বিন্দুতে সেই ভ্যালুটা হচ্ছে মনে করো সি। ঠিক আছে, তো তুমি পরবর্তীতে দেখতে পাবা সেলসিয়াস স্কেলের পারদ যতটুকু উঠছে, কেলভিন স্কেলের পারদও কি ঠিক ততটুকুই উঠবে। মানটা হয়তো ভিন্ন দিবে, কিন্তু পারদগুলা উঠবে অতটুকু, কারণ তিনটা স্কেলে একই সাইজের স্কেল, তাই তো? তাহলে এখন হচ্ছে এই যে এই জায়গাতে কিসে ভ্যালু দিবে? এই জায়গাতে মনে করো কেলভিনে ভ্যালু দিল, কেলভিনে, এবং উঠলো কতটুকু? এই যে মনে করো উঠলো এতটুকু, এই যে কে পরিমাণ উঠলো। আর এখানে হচ্ছে কি এক্স কে পরিমাণ উঠলো, সরি কে পরিমাণ না, এখানে সি, মানে যখন তুমি এই পানির তাপমাত্রা সেলসিয়াস স্কেল দিয়ে মাপতেছো তখন এক্স সি পরিমাণ উঠে তাপমাত্রা দিছে কত? সি পরিমাণ। আবার কেলভিন স্কেল দিয়ে যখন মাপতেছো তখন এখান থেকে এক্স কে পরিমাণ উঠে তাপমাত্রার মান দিছে কেলভিনে। সেম ভাবে তুমি যখন এটা দিয়ে ফারেনহাইট স্কেল দিয়ে এটা মাপবা, এখান থেকে কতটুকু উঠবে? এখান থেকে একই পরিমাণ, মানে মনে করো কতটুকু উঠলো? এক্স এফ পরিমাণ উঠলো, এক্স এফ পরিমাণ উঠলো, এবং তাপমাত্রার মান এখানে কিসে দিল? ফারেনহাইটে দিল কত? এফ। তাহলে যেহেতু তিনটা স্কেল একই লেভেল পর্যন্ত উঠছে, তিনটা স্কেলের পারদ যেহেতু সমান সাইজের স্কেল নিছি, সেহেতু তিনটা স্কেলের পারদ কি হবে? একই লেভেল পর্যন্ত উঠবে। তো একই লেভেল পর্যন্ত যদি উঠে, তাহলে আমরা আরো একটা কথা বলতে পারি কিনা যে এক্স সি সমান এক্স কে সমান এক্স এফ। একই সাইজের স্কেলে একই বস্তুর তাপমাত্রায় পারদের লেভেলও একই পরিমাণ উঠছে, বলতে পারি না? বলতে পারি, বললাম। তাহলে এটাকে আমরা দিব, এই যে এটাকে আমরা দিলাম, এটাকে আমরা কি দিলাম? এটাকে আমরা দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার কত? 2। এখন দেখো আমরা 2 ভাগ 1 করি। এখন আমরা কি করব? 2 ভাগ 1 করব। এই যে 2 ভাগ 1, সো 2 ভাগ 1 যদি আমরা করি তাহলে কি দাঁড়াই দেখো? এক্স সি ডিভাইডেড বাই ডিসি সমান এক্স কে ডিভাইডেড বাই ডিকে
সমান xf ডিভাইডেড বাই কত df। ওকে, তো এখন খেয়াল করো xc সমান কত, এই যে এতটুকু না, তাহলে এই বিন্দুটা হচ্ছে c, এই বিন্দুটা হচ্ছে 0, তাহলে c থেকে 0 বাদ দিলে আর বাকি xc থাকে না, তাহলে xc সমান আমি কি বলতে পারি, c মাইনাস 0 বলতে পারি কিনা, xc সমান আমি বলতে পারি যে c মাইনাস 0, তাই তো, xc সমান আমি কি বলতে পারি, xc সমান আমি বলতে পারি হচ্ছে c মাইনাস 0। এরপর দেখো ডিসি, ডিসি মানে কোনটা, এটা পুরাটা, ডিসি মানে কোনটা, এই যে ডিসি মানে হচ্ছে যে এইটা পুরাটা, এটা পুরাটা ডিসি, তাহলে 100 থেকে 0 বাদ দিলে বাকি পুরাটা পাওয়া যায় না ডিসি, তাহলে ডিসি সমান কত, ডিসি সমান হচ্ছে 100 মাইনাস 0 সমান, এরপর এখানে আসে এক্স কে, এই যে এক্স কে হচ্ছে এটা, তাহলে আমরা এই যে এটা কে, এই বিন্দুটা 273, তো কে থেকে 273 বাদ দিলে আর বাকিটা পাই না এক্স কে, তাহলে কি কে মাইনাস 273, আর ডিকে, ডিকে মানে কোনটা, এই যে ডিকে মানে হচ্ছে এই পুরাটা, তাহলে এই যে 373 থেকে আমি যদি 273 বাদ দিই তাহলে আমি এই পুরো ডিকেটা পাবো, তাহলে কত 373, এই যে দেখো 373 মাইনাস 273, বুঝে গেছে। এখন চলো আমরা সামনের দিকে আগাই, এই যে এক্স এফ, তাহলে এক্স এফ আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এইটুক, এইটুক দেখতে পাচ্ছি, তো এই পয়েন্টটা হচ্ছে আমার এফ, আর এই পয়েন্টটা হচ্ছে আমার কত 32, তাহলে এফ থেকে যদি আমি 32 বাদ দিই তাহলে আমি আর এইটুক পাবো না, এক্স এফ পরিমাণ পাবো না, তাহলে এক্স এফ সমান কত এফ মাইনাস 32। এবার হচ্ছে ডিএফ, ডিএফ মানে কোনটা, এই যে এটা পুরাটা, তাহলে এই যে এটা পুরাটাই হচ্ছে কত ডিএফ, তাহলে আমি 212 থেকে আমি যদি 32 বাদ দিই তাহলে আমি আর কি পাবো, ডিএফ পাবো, তাহলে কত এই যে 212 মাইনাস কত 32। সো আলটিমেটলি এই তিনটা জায়গায় একটা কমন ফ্যাক্টর খেয়াল করলে দেখতে পারবা, তুমি যখন এই তিনটা স্কেলের মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কেল, এই তিনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কেলের মধ্যে তুমি যখন রিলেশনশিপ বিল্ড করতেছো তখন তোমার এখানে কি কি নোটিসেবল আছে দেখো, এই যে এক্স সি, তো এক্স সি সমান আমরা দেখতে পাচ্ছি কি, উপরে দেখতে পাচ্ছি সি মাইনাস 0, তোমাকে যদি মানে জাস্ট তুমি এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কমন প্যাটার্ন খেয়াল করা, একটা কমন প্যাটার্ন আছে, কিন্তু এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, এই যে তিনটা রাশিমালা আমরা লিখলাম, এই তিনটা জিনিসের মধ্যে ইন্টারন্যাশনাল স্কেলগুলোর একটা কমন প্যাটার্ন আছে। কমন প্যাটার্নটা কি, তোমাকে যে তাপমাত্রাটা বের করতে বলছে, তাহলে সেলসিয়াস তাপমাত্রা, মনে করো সেলসিয়াস নামক বিজ্ঞানী তার স্কেলে যে তাপমাত্রা বের করতে চাইবে সেটা সেলসিয়াসে মান বের করতে চাইবে, তাহলে যে সেলসিয়াসের মানটা মনে করো সি, আর 0টা কি সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক না, আবার নিচে 100টা কি সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক না, মাইনাস 0টা আবার কি নিম্ন স্থিরাঙ্ক না, তাহলে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই নিম্ন ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ক্লিয়ার। তাহলে এই যে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টিম পয়েন্ট, স্টিম পয়েন্ট, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আইস পয়েন্ট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আইস পয়েন্ট, আর এই যে 0, এই 0টাও কি আইস পয়েন্ট, অ্যান্ড এগুলা কোন স্কেলে, সেলসিয়াস স্কেলে, তাহলে যে স্কেলের তাপমাত্রা ওই স্কেলের পাঠ মাইনাস বরফ বিন্দু, বাষ্প বিন্দু মাইনাস বরফ বিন্দু, আবার এখানে দেখো সেম জিনিসটা না, কে হচ্ছে কেলভিনের ভ্যালু, 273 হচ্ছে কেলভিনের আইস পয়েন্ট, আবার 373 হচ্ছে কেলভিনের স্টিম পয়েন্ট, 273 হচ্ছে কেলভিনের আইস পয়েন্ট, সেম প্যাটার্ন কিনা, তাপমাত্রা পাঠ মানে তাপমাত্রার যে পাঠ সেটা মাইনাস বরফ বিন্দু স্টিম পয়েন্ট, সরি আইস পয়েন্ট, আর স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, আবার এখানে দেখো সেম ফারেনহাইটে, ফারেনহাইট মাইনাস ফারেনহাইটের বরফ বিন্দু বাষ্প বিন্দু মাইনাস বরফ বিন্দু, তাহলে একই ধরনের প্যাটার্ন কিনা সবগুলোতে, থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, একটু আগে পড়াইছিলাম থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, তাহলে দেখছো সবার মধ্যে খুব সুন্দর একটা প্যাটার্ন না। এখন মনে করো তুমি তোমার নামে একটা কি বানাবে, এখন মনে করো তুমি তোমার নামে একটা তাপমাত্রা স্কেল বানাবা, তো মনে করো এই যে মনে করো কি করছে, এই যে মনে করো এই যে জান্নাতি হচ্ছে কি করলো, জান্নাতি হচ্ছে ওর নিজের নামে একটা তাপমাত্রা স্কেল বানাচ্ছে, তো দেখো এটা মনে করো এই যে এটা, এবার জান্নাতি বল তোর বরফ, তোর হচ্ছে এই যে ঊর্ধ্বস্থির বিন্দু কত ধরবি আর নিম্নস্থির বিন্দু কত ধরবি, এই যে এটা মনে করো জান্নাতির একটা স্কেল, হ্যাঁ, জান্নাতি চিন্তা করলো যে হ্যাঁ মাইনাস ধরা যাবে না,
অবশ্যই ধরা যাবে, কোনো সমস্যা নাই। তো সবসময় নেগেটিভ ধরবি, পজিটিভ ধর। -12 আর ও আচ্ছা বল, মাইনাস, সমস্যা নাই, ধরতে পারবি। আচ্ছা তাহলে -12 ধরে -12 ধরলাম, -12 ডিগ্রি, হ্যাঁ। এরপর এটা কত ধরবো? আর উৎপাদন হচ্ছে 56 56 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইটা হচ্ছে জান্নাতির ক্ষেত্রে বরফ বিন্দু, আর এইটা হচ্ছে কি জান্নাতির ক্ষেত্রে কি বিন্দু? স্টিম বিন্দু। মানে ও যে স্কেলটা বানাচ্ছে, সবাই নিজের একটা স্কেল বানাইতে পারবা। তাহলে এখন খেয়াল করো, এই যে এখন কথা হচ্ছে, তাহলে এই স্কেলটার নাম, মনে করো এই স্কেলটার নাম কি দিবি বল? তোর স্কেলের নাম কি দিতে চাস? ভাইয়া তো আমার স্কিল আচ্ছা, তাহলে জে স্কেল। আমি এখানে তাহলে এখানে যে পাঠটা দিবে সেটা মনে করো জে তে দিছে, ঠিক আছে? তাহলে আমি এখানে বসাতে পারি না যে জে মাইনাস, এখানে বরফ বিন্দু কত? -12, এরপর স্টিম বিন্দু মাইনাস বরফ বিন্দু, তাহলে কত? 56 -12। এখন তুমি যদি এই নিয়মটাই ফলো করছি না আমি এখানে, এই যে তাপ থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস, তো তুমি যদি এই নিয়মটা বুঝো এবং তোমার যদি একটা নিজস্ব নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে, তাহলে তুমি নিজের নামের স্কেলকেও কি করতে পারবা? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কেলের সাথে ম্যাচ করাইতে পারবা। সিম্পল হিসাব। সবাই কি বুঝছো? সবাই কিন্তু ভাইয়া ওখানে তো আপনি সেন্টিগ্রেড দেখছেন না এটা বুঝি নাই, বড় করে বল কথা। মানে হচ্ছে আপনি তো আমার স্কিলটা সেন্টিগ্রেড রাখছেন না এটা, হ্যাঁ, তো ওখান থেকে তো হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তো হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক শুরু হয়, এখন যেহেতু মাইনাস আসছে এটাকে বলবো না। কোনো সমস্যা নাই। নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি থেকে শুরু হয় হচ্ছে সেলসিয়াস স্কেলে, নট তোমার স্কেলে। তুমি তোমার স্কেলের সাথে কি করছো? সেলসিয়াস স্কেলের একটা সম্পর্ক বের করছো, সমস্যা নাই। বুঝে গেছে? তো যাই হোক, এখন আমি এই যে তিনটা জিনিসের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। তাহলে এই যে এখানে c/100 আছে, তাই না? তাহলে দেখো এই যে এই জায়গা থেকে যাই, এই যে এই জায়গা থেকে আমি কোথায় যাব? যেতে হবে বহু দূরে, এখানে গেলাম। তাহলে দেখো c/কত 100 সমান k-273 কত? k-273 কত? এখানেও কত? 373 থেকে 273 বাদ দিলে কত? 100 সমান এখানে f-32 কত? 180। 212 থেকে 32 গেলে 180। তাহলে এই যে এখানে সবগুলাকে আমরা যদি 20 দিয়ে কি করি? গুণ করি। পুরো রাশিটাকে যদি আমি 20 দিয়ে গুণ করি কি হবে? c/5 সমান f-32 কত? 9 সমান, আচ্ছা আমরা আগে কে লিখে ফেলি। c/5 সমান k-273 কত? 5 সমান f-32 কত? 9। তো এটাই হলো তাপমাত্রার স্কেলগুলোর মধ্যে কি সম্পর্ক। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে তাপমাত্রার স্কেলগুলোর মধ্যে সম্পর্ক। সবাই কি বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সবার লেখা শেষ? সবার লেখা শেষ? আচ্ছা, তো এখন আমরা, এটা তো শেষ, এখন আমরা চলে যাব সরাসরি তাপগতিবিদ্যার কোন সূত্র? প্রথম সূত্র তাপগতিবিদ্যা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। যদি এই মিটিংটা কেটে যায় আমি আবার লিংক দিব, ঠিক আছে? এই মিটিংটা যদি কেটে যায় আমি আবার লিংক দিব, আবার তোমরা সবাই যুক্ত হবা, ঠিক আছে? ওকে, তাহলে এখন চলো আমরা শুরু করি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। মনোযোগ দাও, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। জাস্ট এ মিনিট। ওকে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পরীক্ষায় আসার মতন একটা কনসেপ্ট আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কি বলছে দেখো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে বলা হচ্ছে, মনে করো তোমার কাছে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে সেই সিস্টেম। এই সিস্টেমে তুমি কি করলা? এই সিস্টেমটার মধ্যে তুমি ডি কিউ পরিমাণ তাপশক্তি প্রোভাইড করলা। কি করলা? ডি কিউ পরিমাণ তাপশক্তি প্রোভাইড করলা, ঠিক আছে? তো একটা সিস্টেম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা সিস্টেম, এটা হচ্ছে একটা সিস্টেম। তো একটা সিস্টেমে তুমি যখন ডিকিউ পরিমাণ তাপশক্তি দিবা, তো এই তাপশক্তির, মনে করো এই সিস্টেমের মধ্যে কি আছে? কিছু অণুপরমাণু আছে। একটা সিস্টেমের মধ্যে কি আছে? একটা সিস্টেমের মধ্যে কিছু অণুপরমাণু আছে।
তো যখন একটা সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপশক্তি প্রোভাইড করবা, সেই তাপশক্তিটা দুইটা সেগমেন্টে ব্যয়িত হবে। নাম্বার ওয়ান সেগমেন্ট হইল এই যে এই ডিকিউ পরিমাণ তাপশক্তির একটা অংশ এই অণুপরমাণুগুলার কি আছে, অভ্যন্তরীণ শক্তি আছে না? আমি তোমাদেরকে অভ্যন্তরীণ শক্তি পড়াইছিলাম না, যে এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুকণার মধ্যে একটা শক্তি নিহিত থাকে যেটা দিয়ে সে কাজ করতে পারে। সেটাই হচ্ছে কি শক্তি? সেটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমাদের এখানে এই যে ডিকিউ পরিমাণ তাপশক্তি দিচ্ছি, এই ডিকিউ পরিমাণ তাপশক্তির একটা অংশ কি করবে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে। মানে এই যে ডিইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে, এবং আরেকটা অংশ কি করবে? আরেকটা অংশ ডিডব্লিউ পরিমাণ কি করবে? কাজ করবে। ঠিক আছে? তো একটা অংশ কি করতেছে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হচ্ছে, এবং আরেকটা অংশ কি করতেছে? কাজ করতেছে। তাহলে এটাই হলো তাপগতিবিদ্যার কি সূত্র, প্রথম সূত্র, যে একটা সিস্টেমে নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হলে সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হয়, এবং বাকি অংশ দ্বারা সিস্টেম কি করে? কাজ করে। মনে থাকবে? তাহলে দেখো আমি তোমাদেরকে হচ্ছে বিবৃতিটা লিখে দিচ্ছি, যে যদি, তাহলে বিবৃতিটা কি? বিবৃতি হচ্ছে এরকম, যে যদি একটা সিস্টেমে ডিকিউ পরিমাণ, যদি একটা সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হয়, সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, এবং বাকি অংশ সিস্টেম কৃতকাজে ব্যয়িত করে। কৃতকাজে কি করে? ব্যয়িত করে। ঠিক আছে? তো এটাই হলো কি? এটাই হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যে একটা সিস্টেমের মধ্যে তুমি যদি ডিকিউ পরিমাণ তাপশক্তি দাও, সেই ডিকিউ পরিমাণ তাপশক্তির একটা অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে, এবং বাকি অংশ দ্বারা সিস্টেম কি করবে? কাজ করবে। এখন কথা হচ্ছে, এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে লিখি তাহলে কি হবে? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে হবে এই যে ডি কিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ। তো এটাই হলো সেই বিখ্যাত ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ডিকিউ সমান ডিইউ প্লাস কত? ডিডব্লিউ। ওকে, জাস্ট এইটুকু মনে রাখবা। অ্যান্ড এখানে আর বেশি কিছু না, এখানে আমাদের মনে রাখার যে জিনিসটা সেটা হলো, সিস্টেমে যদি তাপশক্তি প্রোভাইড করা হয়, এই ডিকিউগুলা, ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ, ওকে, তো এই যে এটা হচ্ছে, আমি এইগুলোর পরিচয়গুলো একটু বলে দিই তোমাদেরকে। এই যে ডিকিউ হচ্ছে কি? ডিকিউ হচ্ছে সরবরাহকৃত তাপশক্তি। এটা হচ্ছে কি? সরবরাহকৃত তাপশক্তি, তাই না? আর ডিইউ হচ্ছে কি? ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, তাই তো? অভ্যন্তরীণ শক্তি। আর ডিডব্লিউ হচ্ছে কি? কৃতকাজ। মনে থাকবে? তো এখন কিছু জিনিস এখানে বোঝার আছে, যেমন সিস্টেম যদি নিজে কাজ করে বা সিস্টেমে যদি তাপ তুমি প্রোভাইড করো, তাহলে এই ডিকিউটা পজিটিভ, আর যদি সিস্টেম থেকে তাপ বের হয়ে যায় তাহলে ডিকিউটা কি হবে? নেগেটিভ হবে। এই জিনিসগুলো বোঝার আছে। তাহলে দেখো, যদি খেয়াল করো, এখানে খেয়াল করো, যদি সিস্টেমে তাপশক্তি সরবরাহ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, করা হয়, সিস্টেমে যদি তাপশক্তি সরবরাহ করা হয়
তবে ডিকিউ কেমন? পজিটিভ। আর যদি সিস্টেম থেকে তাপশক্তি কি হয়ে যায়? বের হয়ে যায়, তাহলে আমাদের ডিকিউটা কি হবে? তাহলে আমাদের ডিকিউটা হবে হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে খেয়াল করো, যদি সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয় তাহলে ডিকিউ পজিটিভ, আর যদি সিস্টেম থেকে তাপশক্তি বের হয়ে যায় তাহলে হবে ডিকিউ নেগেটিভ। ওকে, এটা তো বুঝছো। এবার আরেকটা দেখো, আরেকটা হচ্ছে যদি সিস্টেম নিজে কাজ করে, যদি সিস্টেম নিজে কাজ করে তবে ডিডাব্লিউ পজিটিভ। আর যদি সিস্টেমের উপর কাজ করা হয়, একটা হচ্ছে সিস্টেম নিজে কাজ করবে, আর একটা হচ্ছে সিস্টেমের উপরে কাজ করা হবে। যদি একটা সিস্টেম নিজে কাজ করে তাহলে ডিডাব্লিউটা পজিটিভ, আর যদি মনে করো যে সিস্টেমের উপরে কাজ করা হয়েছে তাহলে ডিডাব্লিউটা হয়ে যাবে কি? নেগেটিভ। তাহলে যদি সিস্টেম নিজে কাজ করে ডিডাব্লিউ পজিটিভ, আর যদি সিস্টেমের উপর কি করা হয়? যদি সিস্টেমের উপর কাজ করা হয়, যদি সিস্টেমের উপর কাজ করা হয় তবে ডিডাব্লিউটা কেমন হবে? তবে ডিডাব্লিউটা হবে হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছি? আশা করি বুঝছো। যদি সিস্টেমের উপর কাজ করা হয় তাহলে ডিডাব্লিউটা নেগেটিভ। আশা করি বুঝছো। এখন দেখো আরেকটা টার্ম আছে, আরেকটা টার্ম দেখো, যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, আরেকটা টার্ম হচ্ছে কি, যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটা বাড়ে তাহলে ডিইউটা পজিটিভ, আর যদি অভ্যন্তরীণ শক্তিটা কমে যায় তাহলে ডিইউটা নেগেটিভ। তো দেখো, যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়ে তবে কি হবে? তবে আমাদের ডিইউটা হবে হচ্ছে কি? পজিটিভ। আর যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে তবে আমাদের এই ডিইউটা হবে কি? নেগেটিভ। তো এই পার্টগুলো মাথায় রেখে আমাদের সামনের দিকে মুভ ফরওয়ার্ড করা লাগবে। এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবার কি এইটুক পর্যন্ত ক্লিয়ার? তো এই ক্লাসটা হচ্ছে আর 1 মিনিটের মতো আছে, শেষ হয়ে যাবে। সো আমি হচ্ছে তোমাদেরকে নতুন একটা মিট লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? সবাই জয়েন করে ফেলো, অ্যান্ড যারা যারা ক্লাস করতেছো সবাই জয়েন করো আবার, ঠিক আছে? কারণ হচ্ছে সাথে সাথেই জয়েন করো আর কি, কারণ হইলো মানে জয়েনিংয়ের আরেকটা ব্যাপার স্যাপার থাকে তো সেই জন্য। তো এই ক্লাসটা এখনই ক্লোজ হয়ে যাবে, এমনিতেই অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আমি আরেকটা মিট লিঙ্ক তোমাদেরকে দিচ্ছি, ক্লাস রেকর্ডেড হচ্ছে, সো এটা নিয়ে আর কি কোনো প্যারা নেই। ওকে ওকে। ওকে, সো আমি হচ্ছে তোমাদেরকে মিট লিঙ্কটা দিয়ে দেই। অলরেডি আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। ওকে, কি বসতে বসতে কি ব্যথা, কোমর ব্যথা হয়ে গেছে? হিরে মরক্কো নাকি? তো পুরাই পোল্ট্রি বাস। হ্যাঁ, এত পোল্ট্রি বাস হইলে কেমন হবে? কি অবস্থা তোমাদের! সবাই আমাকে শুনতে পাচ্ছ ঠিকঠাক? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, এই কথা কম। তো এইটুক পর্যন্ত বোঝা গেছে তো নাকি? তাহলে এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এই জিনিসপাতিগুলো দেখলাম যে একটা সিস্টেমে যদি তুমি ডিকিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করো, সেই তাপশক্তির একটা অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে এবং বাকি অংশ নিয়ে সিস্টেম কি করবে? কাজ করবে। তো এটুক পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। এটুক পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন হচ্ছে আমরা এই সূত্রটাকে, এই যে দেখো ডি কিউ সমান আমরা কি লিখছি? আমরা লিখছি হচ্ছে ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে এটা হচ্ছে কি
তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, আর একটা হচ্ছে কৃতকাজ। এটাকে আমরা এভাবে লিখতে পারি, ডেল কিউ সমান কি লিখতে পারি, ডেল ইউ প্লাস কি ডেল ডাব্লিউ। এভাবেও তুমি চাইলে এই সূত্রটাকে কি করতে পারো, লিখতে পারো। এখন আমাদের কিছু জিনিস আসলে জানতে হবে। প্রথমত হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে? তো তাপগতীয় প্রক্রিয়া আসলে কি, যেই প্রক্রিয়ায় তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন ঘটবে, মানে বিভিন্ন ধরনের প্যারামিটার চেঞ্জ হবে, তারাই হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। সো আমি তোমাদের তাপগতীয় স্থানাঙ্কগুলো কারা কারা এগুলো বলছিলাম, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি তাপমাত্রা, আরেকটা হচ্ছে তাপ। তো তাপগতীয় প্রক্রিয়াগুলো কি কি আছে, 4 ধরনের তাপগতীয় প্রক্রিয়া আছে। কয় ধরনের? 4 ধরনের। এক হচ্ছে কি সমচাপ, একটা হচ্ছে কি প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া। তো এই যে সমচাপ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় চাপটা সমান, মানে পি কনস্ট্যান্ট। ওকে, পি কি থাকবে, সমচাপ প্রক্রিয়ায় পিটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আর একটা হচ্ছে কি সম আয়তন, আরেকটা হচ্ছে কি সম আয়তন প্রক্রিয়া। এখানে আমাদের কে কনস্ট্যান্ট থাকবে, এইখানে আমাদের ভিটা কি থাকবে, ভিটা কনস্ট্যান্ট থাকবে, আয়তন কনস্ট্যান্ট থাকবে। আরেকটা হচ্ছে সমষ্ণ। ওকে, আরেকটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া। এখানে আমাদের কে কনস্ট্যান্ট থাকবে, তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে। কে কনস্ট্যান্ট থাকবে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। আরেকটা হচ্ছে রুদ্ধতাপীয়, অ্যাডিয়াবেটিক প্রসেস, রুদ্ধতাপীয়। সো যেটা আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেখানে আমাদের কে থাকবে, তাপ বা কিউ কনস্ট্যান্ট থাকবে। কিউ কিউ বা তাপ কি থাকবে, তাপটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো এই 4টা তাপগতীয় প্রক্রিয়া নিয়ে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে আমরা দেরি না করে শুরু করে ফেলি, চলো। প্রথম হচ্ছে সমচাপ প্রক্রিয়া। ওকে, তাহলে সমচাপ প্রক্রিয়ায় কি থাকবে, চাপটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, মানে পিটা কনস্ট্যান্ট। তো যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপ কনস্ট্যান্ট থাকে, যে তাপগতীয় প্রক্রিয়ায়, যে তাপগতীয় প্রক্রিয়ায়, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের কি চাপ কি থাকে, কনস্ট্যান্ট থাকে, তাকে কি বলে, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ কনস্ট্যান্ট থাকবে, তাকেই বলা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এখন এই সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজটা কেমন, সেটা একটু আমরা খেয়াল করি। তো মনে করো তোমার কাছে একটা কি আছে, তো মনে করো তোমার কাছে একটা, এই যে একটা সিস্টেম আছে। তো এটাই মনে করো সেই সিস্টেম, এটাই মনে করো সেই সিস্টেম। তো এটা হচ্ছে একটা পিস্টন, হ্যাঁ, এটা হচ্ছে একটা পিস্টন। পিস্টনটা হচ্ছে নরনক্ষম পিস্টন, মুভমেন্ট করতে পারে। তাহলে এটা হচ্ছে সিস্টেমের আদি আয়তন, হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেমের আদি আয়তন। এই যে এটা হচ্ছে সিস্টেমের আদি আয়তন, মনে করো এটা হচ্ছে V1। ওকে, এখন মনে করো এই পিস্টনের উপর একটা কনস্ট্যান্ট প্রেশার অ্যাপ্লাই করলা। এই পিস্টনের উপর একটা কনস্ট্যান্ট প্রেশার অ্যাপ্লাই করে, পি পরিমাণ প্রেশার অ্যাপ্লাই করে, হয় পিস্টনটাকে বাইরে বের করছো, নাহলে ভিতরে ঢুকাইছো। তাহলে মনে করো এই যে এখানে নিয়ে আসলাম, এই একই প্রেশার, কনস্ট্যান্ট প্রেশার অ্যাপ্লাই করে। তো এখন আমাদের আয়তনটা কত হয়েছে বলো তো, V2 না? তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে ঠিক এতটুকু না, ডিভি পরিমাণ, ডিভি পরিমাণ আয়তনের পরিবর্তন হলো কিনা, হয়েছে না? তাহলে আদি আয়তন ছিল V1, একটা কনস্ট্যান্ট প্রেশার প্রয়োগ করে আমি আয়তনটা বাড়াই দিছি, পিস্টনটাকে টানছি, ফাইনাল আয়তন হয়েছে V2। তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে কতটুকু, ডিভি পরিমাণ। তাহলে দেখো এখানে আমাদের আয়তনের পরিবর্তন কত, আয়তনের পরিবর্তন ডিভি সমান কত, V2 মাইনাস V1। তাহলে আয়তন যে পরিবর্তন করছো, কনস্ট্যান্ট প্রেশার প্রয়োগ করে আয়তনের পরিবর্তন করছো না, একটা ধ্রুব মানের চাপ প্রয়োগ করে তুমি আয়তনটাকে পরিবর্তন করছো, বাড়াইছো বা কমাইছো, মানে পরিবর্তন করছো। তাহলে আয়তনের পরিবর্তনে তোমার তাহলে নিশ্চয়ই কাজ করতে হয়েছে আয়তনের পরিবর্তন করার জন্য, রাইট? তাহলে সুতরাং আয়তনের পরিবর্তনে কৃত কাজ কত, দেখো। সুতরাং আয়তন পরিবর্তনে কৃত কাজ কত, আয়তন পরিবর্তনে, আয়তন পরিবর্তনে কৃত কাজ, আয়তন পরিবর্তনে কৃত কাজ DW সমান চাপ গুণ
আয়তনের পরিবর্তন। আয়তনের কি পরিবর্তন, ঠিক আছে। বল প্রয়োগ করলে যেমন সরণ হয়, ভালো করে খেয়াল করো, বল প্রয়োগ করলে যদি সরণ হয় তাহলে বল এবং সরণের গুণফলটা যেমন কাজ, চাপ প্রয়োগ করে যদি আয়তনের পরিবর্তন হয় ঠিক তেমন চাপ আর আয়তনের গুণফলটাও কি, আয়তনের পরিবর্তনের গুণফলটাও কি কাজ। তাহলে এই যে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং এই যে এখানে ডি ডাব্লিউ সমান চাপ হচ্ছে পি ইন্টু কত, আয়তনের পরিবর্তন কত, ডিভি। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ, ডিডাব্লিউ সমান কত, পি ইন্টু ডিভি। বুঝতে পারছো সবাই? তাহলে এখন দেখো, আমরা যদি তাপগতিবিদ্যায় যে সমচাপ প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় আমি যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা নিয়ে আসি কেমন হবে দেখো তো। এই প্রক্রিয়ায় আমরা কি করব, তাপ গতি বিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করলে কি দাঁড়ায় দেখো তো, ডিকিউ সমান কত, ডিইউ প্লাস কত, ডিডাব্লিউ না। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ সমান কত, পি ইন্টু ডিভি না। তাহলে আমরা এভাবে লিখতে পারি কিনা, সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কেমন, ডিকিউ সমান ডিইউ প্লাস কত, পি ইন্টু কত, ডিভি। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লিয়ার সবার? ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, তো এইটা আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে, সমচাপ প্রক্রিয়া যদি বুঝো, এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া। তাহলে সম আয়তন প্রক্রিয়া হচ্ছে কি, যে তাপগতীয় প্রক্রিয়ায় আয়তন কনস্ট্যান্ট থাকে। তাহলে এই যে তাপ গতীয় প্রক্রিয়ায়, যে তাপগতীয় প্রক্রিয়ায় কে কনস্ট্যান্ট থাকবে, আয়তন কনস্ট্যান্ট থাকবে। যে তাপগতীয় প্রক্রিয়ায় আয়তনটা আমাদের কনস্ট্যান্ট, সেটাই হলো কি, সম আয়তনীয় প্রক্রিয়া। এখন আমাকে একটা সিম্পল কথা বলো, আয়তন যদি কনস্ট্যান্ট হয় আয়তনের পরিবর্তন কত? যেটা ধ্রুবক সেটার পরিবর্তন তো শূন্য, তাই না? তাহলে ভি কনস্ট্যান্ট মানে ডিভি কত, 0। তাহলে এখন কৃত কাজ যদি বের করতে চাই, ডিডাব্লিউ সমান কত, পি ইন্টু ডিভি না, একটু আগে বের করছি। তাহলে পি ইন্টু 0 সমান কত, 0 না। তাহলে বলো সম আয়তনীয় প্রক্রিয়ায় কৃত কাজের মানটা কত, 0। এটা অনুধাবনমূলকে আসবে যে সম আয়তনীয় প্রক্রিয়ায় কৃত কাজের মান কেন 0। প্রথমে সংজ্ঞাটা লিখবা, এরপর বলবা যেহেতু সম আয়তন প্রক্রিয়ায় আয়তনটা কনস্ট্যান্ট, সেহেতু আয়তনের পরিবর্তনটা 0, এবং আয়তনের পরিবর্তন 0 হলে আমরা জানি সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ ডিডাব্লিউ সমান পি ইন্টু ডিভি, যেহেতু আয়তনের পরিবর্তন হয় নাই সেহেতু কৃত কাজ কত, 0। ক্লিয়ার, বুঝছো? এখন এক্ষেত্রে যদি আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করি, ডিকিউ সমান কি, ডিইউ প্লাস কত, ডিডাব্লিউ। তাহলে এই যে ডিকিউ সমান কত, ডিইউ প্লাস কত, 0 না। তাহলে সুতরাং ডিকিউ সমান কত, ডিইউ না। তাহলে আমরা কোন প্রক্রিয়ায়, এটা কোন প্রক্রিয়ায় দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি সম আয়তনীয় প্রক্রিয়ায়। সম আয়তনীয় প্রক্রিয়ায় দেখতে পাচ্ছি যে সরবরাহকৃত তাপশক্তির পুরোটাই কোথায় ব্যয়িত হচ্ছে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হচ্ছে। তাহলে তুমি লিখতে পারো অর্থাৎ সম আয়তনীয় প্রক্রিয়ায় সরবরাহকৃত, এই যে ডিকিউ সমান ডিইউ মানে সরবরাহকৃত তাপশক্তির পুরোটাই কিসে যাচ্ছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে যাচ্ছে। সম আয়তনীয় প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তির, সম আয়তনীয় প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তির পুরোটাই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হয়। সম আয়তন প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তির পুরোটাই কিসে ব্যয়িত হয়,
সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হয়। সবাই কি বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার? জি ভাইয়া। সবার আশা করি ক্লিয়ার, সবাই আশা করবো বুঝতে পারছো। আচ্ছা, তো এটা যদি সবাই বুঝতে পারো, এখন আমরা কোথায় যাব? এখন আমরা সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে সমউষ্ণ প্রক্রিয়ায় সমউষ্ণ মানে উষ্ণতাটা সমান, মানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট, বুঝতে পারতেছি তাই না? তাহলে দেখো, যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে সেটাই হলো সমউষ্ণ প্রক্রিয়া, তাই না? তাহলে দেখো, যে তাপ গতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাকে কি বলে? যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো একটা সিস্টেমের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে তাকেই সমউষ্ণ প্রক্রিয়া বলে। তাহলে সমউষ্ণ প্রক্রিয়ায় কে কনস্ট্যান্ট? সমউষ্ণ প্রক্রিয়া হচ্ছে আমার তাপমাত্রাটা কেমন? সমউষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রাটা হচ্ছে কেমন? এই যে সমউষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রাটা কনস্ট্যান্ট। তাহলে এখন দেখো, সমউষ্ণ প্রক্রিয়ায় যদি তাপমাত্রাটা কনস্ট্যান্ট, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে সমউষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। সমউষ্ণ প্রক্রিয়া কার সূত্র মানে? সমউষ্ণ প্রক্রিয়া হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে। তাহলে আরেকটা সূত্র মাথায় রাখো যে এটি বয়েলের সূত্র মেনে চলে। তো বয়েলের সূত্রটা আসলে কি? এটা তো আমরা সবাই জানি। বয়েলের সূত্র কি? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, তাই না? এটাই তো বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হচ্ছে পিভি সমান কনস্ট্যান্ট, তাই না? পিভি সমান কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটা হচ্ছে আসলে কত? টি, মানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট আর কি বয়েলের সূত্রে, তাই না? অথবা পি সমানুপাতিক কত? 1/v। সো এরকম আর কি। তো সমউষ্ণ প্রক্রিয়া আসলে বয়েলের সূত্রটাও মানে, কারণ আমরা জানি বয়েলের সূত্রেও কি হয়? তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে। তো সমউষ্ণ প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রাটা কনস্ট্যান্ট, তো আমরা বলতে পারি যে সমউষ্ণ প্রক্রিয়া কার সূত্র মানবে? বয়েলের সূত্র মানবে। আচ্ছা, তো এইটুক পর্যন্ত যদি বুঝো, এখন কথা হচ্ছে আমরা সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি জানি বলো তো? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যদি লিখি তাহলে কি দাঁড়ায়? এই যে দেখো, ডিকিউ সমান কত? ডিইউ প্লাস কত? ডিডব্লিউ, তাই না? আচ্ছা, তো এখন কথা হইলো আমাদের এই জায়গাতে দেখো, তাপমাত্রাটা কনস্ট্যান্ট না? তাপমাত্রাটা কনস্ট্যান্ট না? এখন তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বলো, তাপমাত্রার পরিবর্তন ডিটি কি হবে? জিরো হবে না? তাপমাত্রার পরিবর্তন জিরো। এখন আমরা অভ্যন্তরীণ শক্তি পড়ছিলাম, মনে আছে? যে অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। যে বস্তুর অভ্যন্তরীণ শক্তি যত বেশি, ওই বস্তুর তাপমাত্রা তত বেশি, পড়ছিলাম না? তাহলে যার তাপমাত্রার পরিবর্তন শূন্য, তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও কি হবে বলো তো? শূন্য হবে কিনা? যার তাপমাত্রার পরিবর্তন শূন্য, তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও কি হবে? শূন্য হবে না? শূন্য হবে। তাহলে সমউষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রার পরিবর্তন শূন্য বলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও কি হবে? শূন্য হবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউ কি হবে? জিরো হবে। তখন ডিকিউ সমান কি হবে? ডিডব্লিউ হবে না? তাহলে সমউষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তির পুরোটাই কিসে ব্যয়িত হয়? কৃত কাজে ব্যয়িত হয়। তো কথাটা লিখে ফেলো, অর্থাৎ 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 সমউষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তির পুরোটাই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কি হয়? ব্যয়িত হয়। বুঝা গেছে? এইটুক পর্যন্ত সবাই বুঝছো? আশা করবো এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছো। সমউষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তির পুরোটাই কিসে ব্যয়িত হচ্ছে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কি হচ্ছে? ব্যয়িত হচ্ছে। ঠিক আছে?
এখন খেয়াল করো, এখন হচ্ছে এই যে ডিকিউ সমান ডিডাব্লিউ বুঝলাম। এখন দেখো, এখন হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ দেখব। কি দেখব? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। কোথায়? ও সরি, এটা তো ভুল লিখছি, এটা হবে হচ্ছে কৃত কাজে ব্যয়িত, পুরোটাই সিস্টেমের কৃত কাজে ব্যয়িত হয়। সরি সরি সরি, কৃত কাজে ব্যয়িত হয়, পুরোটাই সিস্টেমের কৃত কাজে ব্যয়িত হয়। দুঃখিত, কাজ করতে ব্যয়িত হয়, কাজ করতে ব্যয়িত হয়। ঠিক আছে? তো সমষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তির পুরোটাই কিসে ব্যয়িত হয়? সিস্টেমের কৃত কাজে ব্যয়িত হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ দেখব। কি দেখব? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। তো এখন খেয়াল করো, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু বয়েলের সূত্র মানে আদর্শ গ্যাসের সূত্র মানবে, তাহলে এখন আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি জানি? পিভি সমান কি জানি বলো তো? এনআরটি না? পিভি সমান কত? এনআরটি। তাহলে এখন আমরা এখানে আরেকটা ইকুয়েশন লিখতে পারি না যে ডিডাব্লিউ সমান, আচ্ছা পি ডিকিউ সমান কি লিখতে পারি? আমরা ডিকিউ সমান কি লিখতে পারি বলো? এই যে ডিকিউ সমান লিখতে পারি ডিডাব্লিউ সমান পি ডিভি না? তাহলে আমরা এটাও লিখতে পারি না সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে? ডিকিউ সমান কত লিখতে পারি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে? আমরা আরও লিখতে পারি যে ডিকিউ সমান পি ইন্টু ডিভি। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে জানি পিভি সমান এনআরটি, তাহলে পি সমান কত? আমরা পি সমান লিখতে পারি যে পি সমান লিখতে পারি কত? এনআরটি ডিভাইডেড বাই ভি। এটা আমরা লিখতে পারি, লিখলাম এই যে পি সমান আমরা লিখলাম কত? এনআরটি ডিভাইডেড বাই কত? ভি। এখন দেখো, এখন আমরা কৃত কাজ বের করবো। আমরা জানি ডিডাব্লিউ সমান কত? পি ইন্টু কত? ডিভি। আচ্ছা, তো এখন আমি যদি উভয় পাশে ইন্টিগ্রেট করে দিই তাহলে আমার কি দাঁড়াবে? ইন্টিগ্রাল অফ ডিডাব্লিউ সমান কত? ইন্টিগ্রাল অফ পি ডিভি। ঠিক আছে? এখন একটা সিস্টেমের মনে করো আদি আয়তন ভি1, তাহলে আমার লোয়ার লিমিট হবে কত? ভি1। আর আমি কাজ করে সিস্টেমটার আয়তন বাড়াবো। এই যে ওইখানে আমরা যখন কি পড়তেছিলাম, সমচাপ প্রক্রিয়া পড়তেছিলাম, একটা সিস্টেমের আদি আয়তন ভি1 ছিল, আমি কাজ করে ভি2 করছি, তাহলে আমার আপার লিমিট কত? লোয়ার লিমিট কত? ভি1, আর আপার লিমিট কত? ভি2। ঠিক আছে? তাহলে আমি যদি ভি1 থেকে ভি1 লিমিটের মধ্যে ভি2 লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করি তাহলে আমি সমষ্ণ প্রক্রিয়ায় পুরো কাজটা পেয়ে যাব। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে কি করতে হবে? মনোযোগ দাও। তাহলে দেখো, এই যে ইন্টিগ্রাল অফ ডিডাব্লিউ সমান কত? ডাব্লিউ সমান এই যে ইন্টিগ্রাল অফ ভি1 থেকে কত? ভি2। পি এর জায়গায় কি বসাবো? এনআরটি বাই ভি বসাবো। তাহলে দেখো এই যে এনআরটি ডিভাইডেড বাই কত? ভি ইন্টু ডিভি। তাহলে এখন দেখো ডাব্লিউ সমান এই যে এনআরটি বাই ভি, এনআরটি বাইরে চলে আসবে কারণ ডিভি এর সাপেক্ষে এই ভিটাকেই পরিবর্তন করতে পারবো, বাকিটা পুরোটা কনস্ট্যান্ট। তাহলে ভি1 থেকে ভি2 ইন্টু 1 বাই ভি ডিভি। বলো ইন্টিগ্রাল অফ 1 বাই ভি ডিভি এর মান কত? লন ভি, তাই না? তাহলে এখন খেয়াল করো, ডাব্লিউ সমান এনআরটি ইন্টু এই যে লন ভি, তাই না? লন ভি, আর এখানে কত? ভি1 থেকে কত? ভি2। এটুকু বুঝে গেছে? লন ভি। আচ্ছা, তো এখন দেখো, এখন কি করব? এই যে সিম্পল, এখানেই করে ফেলি। ঠিক আছে? এখানেই করে ফেলি। ওকে, তো দেখো ডাব্লিউ সমান এনআরটি ইন্টু এই যে ভি2 এর ভি এর জায়গায় একবার আপার লিমিট বসবে আর একবার কি বসবে? লোয়ার লিমিট বসবে। তাহলে লন ভি2 মাইনাস কত? লন ভি1। তাহলে সুতরাং ডাব্লিউ সমান এনআরটি ইন্টু লন ভি2 বাই কত? ভি1। তাহলে এই যে ডাব্লিউ সমান এনআরটি লন ভি2 বাই ভি1, এটাই হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। ওকে, এটাই হলো আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। বুঝা গেছে? এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কিসের রাশিমালা? কৃত কাজের রাশিমালা। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো পি সমানুপাতিক 1 বাই ভি, যেখানে আমাদের টিটা কি থাকবে? টিটা আমাদের হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, যেখানে আমাদের টিটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো সমষ্ণ প্রক্রিয়ার রেখকে বলা হয় আইসোথার্মাল কার্ভ বা সমষ্ণ রেখ। এই যে পি ভার্সেস ভি গ্রাফ প্লট করলে তাপমাত্রার যে মানটা পাবো, যে গ্রাফটা পাবো, সেই গ্রাফের মধ্যে তাপমাত্রার মানটা কি থাকবে? একই থাকবে, আইসোথার্মাল কার্ভ থাকবে। আমি পরের পেজে দেখাচ্ছি। এই যে পি ভার্সেস ভি গ্রাফ যদি প্লট করি তাহলে দেখো এই যে, তো এইদিকে হচ্ছে মনে করো পি আর এইদিকে মনে করো ভি। ঠিক আছে? এই যে এইদিকে হচ্ছে আমার ভি আর এইদিকে হচ্ছে মনে করো পি। তাহলে পি এর সাথে ভি এর সম্পর্ক কেমন? পি সমানুপাতিক কত? 1 বাই ভি। তাহলে গ্রাফটা হয়েছে এমন,
ঠিক আছে? তো এই যে পি এর মান যখন ম্যাক্সিমাম তখন ভি এর মানটা হচ্ছে কি মিনিমাম, এরকম আর কি। আর ভি এর মানটা যখন ম্যাক্সিমাম তখন পি এর মানটা মিনিমাম। সো এটাই তো পি সমানুপাতিক ওয়ান বাই ভি বা ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমতেছে, একটা কমলে আরেকটা বাড়তেছে। তো এই যে রেখাটা, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা সমান, এই রেখাটাকে বলা হয় সমষ্ণ রেখ বা আইসোথার্মাল কার্ভ। সমষ্ণ কি রেখ বা আইসো থার্মাল কি কার্ভ, বুঝে গেছে? সো সমস্ত প্রক্রিয়াটা আমাদের শেষ। আজকের ক্লাসটাও এখানে শেষ করব। আমরা নেক্সট ক্লাসে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা পড়ে ফেললে এবং সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালটা দেখব এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু প্রমাণ আছে সেগুলো পড়ব। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র শেষ হয়ে যাবে। এরপরের ক্লাসে দ্বিতীয় সূত্র আর কার্যচক্র শেষ হয়ে যাবে। সো আজকে যা যা পড়াইছি আশা করলাম সব কিছুই ঠিকঠাক মতো বুঝতে পারছো। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে। ভাইয়া প্রিভিয়াস স্লাইড একটু দেখি। দাঁড়া, আমি ফেসবুকে হচ্ছে এই ইয়াটা রেকর্ডটা অফ করি।